নমস্কার। আমাদের আজকের এপিসোড ইনকাম এক্সপেন্ডিচার। মেনলি আমরা হাউ উই উইল ম্যানেজ আওয়ার এক্সপেন্ডিচার সেটা নিয়েই আলোচনা করব। আমি আজকে এখন একটা গল্প বলি আপনাদের। যে পল গেটি, উনি 19 শতকে পৃথিবীর ধনী ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন। উনি যখন মারা গেছিলেন, ওনার অয়েল রিফাইনারি কোম্পানির জন্য উনি পৃথিবীর ধনীতম ব্যক্তিতে পরিণত হয়েছিলেন। এই জে পল গেটি একদিন ক্যাপ্টিস নামে একটি রেস্টুরেন্টে তার 3 বন্ধুকে নেমন্তন্ন করেছিলেন ডিনারে। বন্ধুরা অ্যারাউন্ড 9:30 থেকে 9:45-র মধ্যে তার সাথে মিট করে। জে পল গেটি তার বন্ধুদেরকে বলেন, চলুন আমরা একটু ডিনারের আগে হেঁটে আসি। এক বন্ধু জিজ্ঞাসা করেন, তিনি যথেষ্টই ক্ষুধার্ত, তাহলে হাঁটাহাঁটির কি দরকার? উত্তরে জে পল গেটি বলেন যে এই রেস্টুরেন্টে 10টার আগে যে কোনো পার্সনের জন্য এক্সট্রা 15 শিলিং দিতে হয়। তিনি 15 মিনিটের জন্য এক্সট্রা 1 পাউন্ড খরচ করতে মোটেও আগ্রহী নন। এটাতে গেল অনেকদিন আগের কথা। ভেরি রিসেন্টলি সোশ্যাল মিডিয়ায় একটা ছবি ভাইরাল হয়েছিল। মিস্টার নারায়ণ মূর্তি আর তার কন্যা ব্যাঙ্গালোরে একটা সাধারণ আইসক্রিম পার্লারে আইসক্রিম এনজয় করছিলেন। কন্যাও কিন্তু কোনো সাধারণ ব্যক্তি নয়, ব্রিটিশ প্রাইম মিনিস্টারের ওয়াইফ। এখনো পর্যন্ত মিস্টার নারায়ণ মূর্তি ফ্লাইটে ট্রাভেল করতে গেলে ইকোনমি ক্লাসেই বেশি প্রেফার করেন। এই স্টোরি দুটো বলার কারণ হচ্ছে এই যে আপনাকে বুঝতে হবে, সাফল্যের সিঁড়িতে উঠতে গেলে কিন্তু আপনাকে আননেসেসারি এক্সপেন্ডিচারের বোঝাগুলোকে ঝেড়ে ফেলতে হবে। একটা জিনিস আপনারা অবশ্যই খেয়াল করেছেন যে আমাদের বাচ্চাদের আমরা ইনকাম বা আর্নিং সম্বন্ধে যতটা মোটিভেট করি, এক্সপেন্ডিচার, সেভিংস, ইনভেস্টমেন্ট এগুলো থেকে ততটাই দূরে সরিয়ে রাখি। এমনকি আমরা কোনো ফিনান্সিয়াল ম্যাটার নিয়ে আমাদের বাচ্চার সামনে আলোচনাও করি না। কিন্তু ভেবে দেখুন, এই এক্সপেন্ডিচারই কিন্তু আমাদের ফ্যামিলি ইকোনমিকে কন্ট্রোল করে। তবে অবশ্যই আপনারা কিন্তু হেলদি ফুড, হেলথ আর এডুকেশন এই 3টে ব্যাপারে কোনো রকম কার্পণ্য করার চেষ্টা করবেন না। কেননা হেলদি ফুড আপনার স্বাস্থ্যের জন্য প্রয়োজন, আর আপনি তো জানেন স্বাস্থ্যই সম্পদ। হেলথ বা স্বাস্থ্য সুরক্ষার জন্য একটা হেলথ ইন্স্যুরেন্স খুব ইম্পর্টেন্ট। তা না হলে যে কোনো মুহূর্তে বা যে কোনো কন্টিনজেন্সিতে একটা ছোট্ট হসপিটালাইজেশনই আপনার সেভিংস জিরোতে কনভার্ট হতে পারে। আর আমার মতে এডুকেশন হচ্ছে বেস্ট মোড অফ ইনভেস্টমেন্ট। এডুকেশন থাকলে তবেই আপনি স্কিল ডেভেলপ করতে পারবেন, নতুন স্কিল অ্যাডাপ্ট করতে পারবেন, যার দ্বারা আপনার গ্রেটার আর্নিং এর স্কোপ বা অপরচুনিটি আপনি রিভিল করতে পারবেন। তাছাড়া আপনি যদি এডুকেটেড হন তাহলেই আপনি আপনার সেভিংসকে ওয়েল ম্যানেজ করতে পারবেন। আমরা আমাদের এক্সপেন্ডিচারকে সাধারণত 3 ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে নিডস, সেকেন্ড হচ্ছে ওয়ান্টস, থার্ড হচ্ছে সেভিংস। এই নিডের মধ্যে আমাদের আছে দৈনন্দিন খাদ্য, বস্ত্র, বাসস্থান ও শিক্ষা। কিন্তু মনে রাখবেন, খাদ্যের মধ্যে কিন্তু রেস্টুরেন্ট বিল অবশ্যই ঢুকবে না। আর বস্ত্রের জন্য কোনো লোগো বা ব্র্যান্ড নেমের জন্য এক্সট্রা পেন্ডিং নইব। শুধুমাত্র আমাদের বেঁচে থাকার জন্য যে খাদ্য, ওষুধ, বস্ত্র দরকার সেটাই এর মধ্যে ইনক্লুড। অবশ্যই যে যার মতন স্ট্যান্ডার্ড লাইফ লিড করতেই পারেন। আর ওয়ান্টস এর মধ্যে আপনার সমস্ত শখ ইনক্লুড, তাতে সেটা সিনেমা হলে সিনেমা দেখতে যাওয়া থেকে শুরু করে ফরেন ট্রিপ, আবার আপনার আইফোনের ইএমআই থেকে শুরু করে আপনার নতুন ফ্ল্যাটের ইএমআই, সমস্ত কিছু ইনক্লুড থাকবে। এর মধ্যে যেমন আপনার বিভিন্ন উৎসবের জন্য এক্সট্রা খরচকে আপনি ধরবেন, তেমনি যে কোনো লোন পেমেন্ট, ইএমআই পেমেন্ট, এমনকি ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট, এগুলো কিন্তু এই ওয়ান্টস এর আন্ডারেই থাকবে। এই সেগমেন্টে হচ্ছে আমাদের সব থেকে বাজে খরচের বড় জায়গা। আপনি কি জানেন, মিস্টার মাইকেল জ্যাকসন তার প্রত্যেক শোতে কোটি কোটি টাকা রোজগার করতেন, কিন্তু উনি যখন মারা গিয়েছিলেন তখনও ওনার বাজারে $400 মিলিয়ন দেনা ছিল। আমাদের কিন্তু এই সেগমেন্টটাতে খুব ডিসিপ্লিন হতে হবে। এরপরে আসছে সেভিংস। সেভিংস এর সময় আমাদের একটা ফর্মুলা আমরা অ্যাপ্লাই করে থাকি, ইনভেস্টমেন্ট মাইনাস নিডস মাইনাস ওয়ান্টস ইকুয়াল টু সেভিংস। কিন্তু আমার মতে একটু চেঞ্জ করা দরকার। আমরা যদি ফর্মুলাটাকে একটু মডিফাই করে নিই, যেমন এরকম, ইনকাম
মাইনাস নিডস মাইনাস ইনভেস্টমেন্ট অর সেভিংস ইকুয়াল টু ওয়ান্স। আর এই সেভিংস পোর্শনটা অবশ্যই 20% এন্ড অ্যাভাব হতে হবে। 20% লেস তো একদমই চলবে না। মনে রাখবেন, এই 20% কিন্তু হবে পিওর সেভিংস। এখানে কিন্তু কোনো প্রিমিয়াম বা কোনো ছোটখাটো গোল যেমন ফরেন ট্রিপ বা বাচ্চার এডুকেশন গোল, এই সমস্ত জন্য যে সেট অ্যাসাইড করা টাকা, সেগুলোকে কিন্তু এর মধ্যে ধরা হবে না। এটা শুধুমাত্র আপনার ফিউচারের সুরক্ষা। আমরা এখানে একটা টেবিল বানিয়েছি। এই টেবিলে ধরে নিয়েছি যে সাধারণত ভারতীয়রা 25 বছর থেকে রোজগার শুরু করে এবং তারা 60 বছরে গিয়ে রিটায়ার করে। আর এই টেনিওরটাতে তাদের বিভিন্ন শর্ট টার্ম লং টার্ম গোল থাকে। তারা তাদের আর্নিং গুলো এই সময়ে তাদের গোল ওয়াইজ কোথায় কোথায় ইনভেস্ট করতে পারবে, এই সমস্ত নিয়ে আমরা একটা ওভারঅল আলোচনা করা শুরু করছি। প্রথম মাইলস্টোন, এই সময়ে আপনি সবে সবে রোজগারে ঢুকেছেন। আপনার উপর আপনার ফ্যামিলি বার্ডেন যথেষ্ট কম বা নেই বললেই চলে। এই সময় কিন্তু আপনি আপনার আর্নিং কে হাই রিস্ক হাই ইল্ড পোর্শনে অনেকটাই ইনভেস্ট করতে পারেন। তবে আমার মতে আপনি পিপিএফ, এনপিএস, কিষাণ বিকাশ পত্র, এনএসসি এগুলোর মধ্যে কিছু কিছু করে ইনভেস্ট করবেন। এতে আপনার পোর্টফোলিও ডাইভার্সিফাইড হবে, ব্যালেন্সড হবে। আর ইন্স্যুরেন্সের কথায় আসছি, ভালো করে ভেবে দেখবেন যে আপনার উপর ফ্যামিলির কেউ রিয়েলি ফিনান্সিয়ালি ডিপেন্ডেন্ট কিনা। যদি ডিপেন্ডেন্ট হয় তাহলেই আপনি একমাত্র ইন্স্যুরেন্স নেবেন। আর অবশ্যই আমি এখানে লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে টার্ম পলিসির কথাই বলছি। টার্ম পলিসির ক্ষেত্রে মজাটা হচ্ছে এই যে যে টাকা আপনি ইনভেস্ট করছেন সে টাকাটা কিন্তু কোনো ইনভেস্টমেন্ট না, সে টাকাটা ওয়েস্টেজে হতে পারে। এটা নাথিং বাট আ কন্ট্রাক্ট ফর ইউর ফিনান্সিয়াল সিকিউরিটি। হেলথ ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স তো অনেক সময় অফিস পেরোলে কভার হয়ে যায়। যদি কভার না হয়ে যায়, অবশ্যই আপনি একটা হেলথ ইন্স্যুরেন্সের ব্যবস্থা করবেন। এই যে হেলথ ইন্স্যুরেন্স নিলে আপনার প্রিমিয়ামও কম পড়বে আর কভারেজ পাবেন অনেকটা বেশি। আর অবশ্যই হেলথ ইন্স্যুরেন্স নেওয়ার আগে আপনি আপনার হেলথ ইন্স্যুরেন্স কোম্পানির টার্ম পলিসি সমস্ত কিছু দেখে নেবেন। সেকেন্ড মাইলস্টোন, এই সময় আপনার কিছু রেসপন্সিবিলিটি চেঞ্জ হলেও হতে পারে। আপনি দেখে নেবেন আপনার স্পাউস যদি আপনার উপর ফিনান্সিয়ালি ডিপেন্ডেন্ট হয় তাহলেই লাইফ ইন্স্যুরেন্সের কথা আসছে। লাইফ ইন্স্যুরেন্স নিতে হলেও ভালো করে ভেবে ভাবনা চিন্তা করে নেবেন যে ঠিক আপনার কতদিনের জন্য লাইফ ইন্স্যুরেন্সটা দরকার। আপনি যে পরিমাণে টাকা লাইফ ইন্স্যুরেন্সে দেবেন সেই টাকাকে আপনি অন্য কোনো ক্ষেত্রে বা অন্য কোনো অপশনে যদি ইনভেস্ট করেন তাহলে হয়তো বেশি রিটার্নও পেতে পারেন বা আপনার টাকাটা জলে নাও যেতে পারে। আপনি এই সমস্ত ব্যাপারগুলো বিচার বিবেচনা করে তাহলেই লাইফ ইন্স্যুরেন্স নেবেন। হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে এখনো ওই একই কথা। যদি আপনার অফিস পেরোলে আপনার হেলথ ইন্স্যুরেন্স কভার হয়ে যায় তো ঠিক আছে, আদারওয়াইজ এবারে কিন্তু আপনাকে একটা ফ্যামিলি ফ্লোটার হেলথ ইন্স্যুরেন্সের দরকার। আপনি এই সমস্ত দিকগুলোর বিচার বিবেচনা করে আপনার পোর্টফোলিওকে ব্যালেন্স করে নেবেন। থার্ড মাইলস্টোন, বাজারে আপনি এখন দেখবেন অনেক চাইল্ড পলিসি রয়েছে, চাইল্ড প্ল্যান রয়েছে উইথ গ্যারান্টেড মানি ব্যাক পলিসি। এই গ্যারান্টেড মানি ব্যাক পলিসিটা কি জিনিস? এটা কিছুই না, যখন আপনার বাচ্চার 18 থেকে 22 বছর বয়স হবে তখন আপনি আপনার ইনভেস্টেড টাকাকে ইয়ারলি কিস্তিতে ফেরত পাবেন, অনলি ফর এডুকেশনাল পারপাস। কিন্তু আমি আমার অভিজ্ঞতা দিয়ে দেখেছি যে আপনি এই ক্ষেত্রে রিটার্ন 5 to 8% বেশি পাবেন না। কেননা এই পলিসিগুলো আপনার বাচ্চার লাইফ ইন্স্যুরেন্সকেও কভার করে। এবার আপনি ভেবে দেখুন আপনার বাচ্চার লাইফ ইন্স্যুরেন্স কি দরকার? আমার মতে তো দরকার হয় না। কেননা বাড়ির কেউ সাধারণত ফিনান্সিয়ালি বাচ্চার উপর ডিপেন্ডেন্ট না। এই সময় আবার ভাববেন আপনার কি লাইফ ইন্স্যুরেন্স দরকার, নাকি আপনি অলরেডি কিছু কিছু করে সেট অ্যাসাইড করা শুরু করেছেন বা অন্য কোনো জায়গায় ইনভেস্ট করা শুরু করেছেন আপনার ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সির জন্য, রাদার দেন টার্ম ইন্স্যুরেন্স। হেলথ ইন্স্যুরেন্সের কথায় আসছি, আপনার যদি ফ্যামিলি ফ্লোটার হেলথ ইন্স্যুরেন্স না থাকে এই অবস্থায় কিন্তু আপনার ফ্যামিলি ফ্লোটার হেলথ ইন্স্যুরেন্স একটা দরকার, যেটা আপনার ফ্যামিলিকে কমপ্লিট একটা সুরক্ষা প্রদান করবে। কিন্তু বাচ্চার জন্য ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বলছি, যেহেতু আপনার লক্ষ্য বাচ্চার এডুকেশন, বাচ্চার লাইফ ইন্স্যুরেন্স না, সেই জন্য আপনি আপনার টাকাকে এসআইপি পদ্ধতিতে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন, স্টক মার্কেটে ইনভেস্ট করতে পারেন। তাছাড়া আরো অনেক গভর্নমেন্ট অপশন রয়েছে যেমন পিপিএফ,
সুকন্যা সমৃদ্ধি যোজনা, কিষাণ বিকাশ পত্র, এই সমস্ত গুলোতেও ইনভেস্ট করতে পারেন। আবার বলছি, এই সমস্ত জায়গাগুলোতে ইনভেস্ট করলে আপনার পোর্টফোলিও যেমন ডাইভার্সিফাইড হবে, তেমনি ওয়েল ব্যালেন্সড হবে। গোটাটা আপনার রিস্ক সেক্টরে থাকবে না, কিছুটা আপনার মডারেট সেক্টরেও থাকবে। চতুর্থ মাইলস্টোন, ধরে নিলাম আপনি এই স্টেজে আপনার প্ল্যান ওয়াইজ আর আপনার স্মার্ট ইনভেস্টমেন্টে ব্যাপারটা ওভারকাম করে ফেলেছেন। আপনার বাচ্চার হায়ার এডুকেশনের কিছু টাকা এই সময় আপনার বেঁচে গেল। এবার আপনি সেই টাকাটা নিয়ে কি করবেন? আপনি এই টাকাটা, যদি আপনার রিটায়ারমেন্ট কাছে থাকে, তাহলে আপনি এই টাকাটাকে কোনো গভর্নমেন্ট সিকিউরিটিজ বা গভর্নমেন্ট বন্ডে লাগাতে পারেন। আদারওয়াইজ আপনি এই টাকাটাকে আপনার পছন্দের মতন লামসাম ইনভেস্টও করতে পারেন বিভিন্ন এফডিতে। আবারও বলছি, এই সময় কিন্তু আবার আপনি আপনার পোর্টফোলিওকে রিভিজিট করবেন, নন পারফর্মিং অ্যাসেটকে বাদ দেবেন, আর আপনার রিকোয়ারমেন্ট ও রিস্ক টেকিং ক্যাপাসিটি অনুযায়ী পোর্টফোলিওকে মডিফাই করে নেবেন। চতুর্থ স্টেজ, আপনি নিশ্চয়ই আপনার চাইল্ড এডুকেশনের মতন বাচ্চার বিবাহের জন্য কিছু সেট অ্যাসাইড করে রেখেছেন। এক্ষেত্রেও যদি আপনার কিছু টাকা বেঁচে যায়, আপনি সেটাকে কিন্তু কোনো ভালো রিটায়ারমেন্ট প্ল্যানে ইনভেস্ট করতে পারেন। সিক্স মাইলস্টোন, এবারে কিন্তু আপনি রিটায়ার করে গেছেন। রিটায়ার করার সাথে সাথে আপনি আপনার পোর্টফোলিওকে এগেন আরেকবার দেখে নিন। এইবার সময় এসেছে আপনার ইকুইটি এক্সপোজার কমিয়ে আপনাকে একটু ডেট ফান্ডে টাকা রাখার। এই সময় আপনার ডেট ইকুইটি রেশিও হবে 18:20। আপনার এই সময় লাইফ ইন্স্যুরেন্স আমার মতে তো দরকার নেই, কেননা প্রিমিয়াম প্রচুর হাই। আপনি যদি আপনার হেলথ ইন্স্যুরেন্সকে কন্টিনিউ করেন তো সেটা খুব ভালো। আদারওয়াইজ আপনার কিন্তু এই সময় নতুন করে হেলথ ইন্স্যুরেন্স নেওয়ার কোনো মানে হয় না, কেননা আপনি পুরো কভারেজও পাবেন না, আর প্রিমিয়াম প্রচুর বেশি দিতে হবে। আমি এখানে মানুষের বয়স, তাদের আর্নিং, তাদের রিস্ক টেকিং ক্যাপাসিটি ইত্যাদি এরকম অনেক অ্যাজাম্পশন করে এই টেবিলটা বানিয়েছি। আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এই টেবিলে কিছু মডিফাই করতে পারবেন। আর মডিফাই করার সঙ্গে সঙ্গে অবশ্যই মাথায় রাখবেন ইনভেস্টমেন্টও কিন্তু মডিফাই হবে। আর আমাদের দেশে ইনফ্লেশন রেট কিন্তু 6%। আপনি যে জায়গাতেই রাখেন না কেন আপনার পয়সাকে, আপনার পয়সা যেন ইনফ্লেশন রেটকে অন্তত বিট করতে পারে, সেটা অবশ্যই দেখবেন। এখন আর একটা নতুন কনসেপ্ট ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে আছে। আমরা যেহেতু এখন ডেভেলপিং থেকে ডেভেলপড কান্ট্রি দিকে এগোচ্ছি, এই কনসেপ্টটা কিন্তু আমাদের দেশেও এসেছে। FIRE, ফায়ার, ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সি অ্যান্ড রিটায়ার আর্লি। আপনারা যদি এই ব্যাপারে চিন্তা ভাবনা করেন বা কিছু জানতে চান, আপনারা আমাকে কমেন্টে লিখবেন। আমি অবশ্যই এটার উপরে একটা নতুন ভিডিও করব। আর আমি ইন্স্যুরেন্স, এফডি ও বিভিন্ন রকম পোস্ট অফিস স্কিমের উপরেও আমার পরবর্তী ভিডিওগুলো আনবো, যাতে আপনাদের একটু সুবিধে হয়। থ্যাংক ইউ। Copyright disclaimer under Section 107 of the Copyright Act 1976. Allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use.